আসছে বিস্তারিত খবরে আজ নজরে যে বিশেষ খবরগুলোর দিকে আমরা নজর রাখবো এবং আপনারা সকলেই জানেন গতকাল সংসদে যে হামলা এবং যে ছবি গোটা দেশবাসী দেখেছে অনভিপ্রেত সেই ঘটনা সেদিকের আপডেট যেরকম নেব, পাশাপাশি আমরা দেখেছিলাম বর্ধমান স্টেশন এবং যে স্টেশনে আগেও কিন্তু এ ধরনের ঘটনা ঘটেছে। বর্ধমান স্টেশনে গতকাল জলের ট্যাঙ্ক ভেঙে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে তখন যাত্রী গিজগিজ করছে এবং সেই ছবি দেখেছে গোটা বাংলা। এবং এখনো পর্যন্ত যে সংখ্যা জানা যাচ্ছে 3 জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন জখম হয়েছেন এবং তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং এই গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু রীতিমতো রেল কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ উঠে আসছে। পাশাপাশি অন্যান্য আরো খবরের দিকে আপনাদের নজর রাখবো। অবশ্যই আপনারা জানেন যে উত্তর 24 পরগনার বসিরহাটে গতকাল যে ঘটনা এবং সেই ঘটনাতেও কিন্তু এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সংসদে গতকালের যে ঘটনা সেই ঘটনায়ও কিন্তু দিল্লি পুলিশের তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির দরবার করতে চলেছেন ইন্ডিয়া জোটের সদস্যরা, বৈঠক রয়েছে ইন্ডিয়া জোটের সদস্যদের সঙ্গে। সেই বৈঠক থেকে ঠিক কি সারমর্ম উঠে আসে, কি নির্যাস উঠে আসে এবং রাষ্ট্রপতির দরবার করে কি কি বিষয় তুলে ধরেন ইন্ডিয়া জোটের সদস্যরা সেদিকেও আমাদের নজর থাকবে। পাশাপাশি আরো অন্যান্য খবরের দিকে আমরা নজর রাখবো। প্রেস ক্লাবে গীতা পাঠ রয়েছে লক্ষ্যকণ্ঠে, সেখানেও কি আপডেট উঠে আসে সেদিকেও আমাদের নজর থাকবে। তবে প্রথমে আপনাদের নিয়ে যাব বর্ধমান স্টেশনের ছবিটা, আজকের ছবিটা দেখাবো, কারণ আজ থেকে কিন্তু রেল চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, সমস্ত প্ল্যাটফর্মগুলোতেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন, আপডেট নেব তার থেকে সরাসরি। চন্দন রয়েছেন আমাদের সঙ্গে, চন্দন সেনগুপ্ত আমাদের প্রতিনিধি। চন্দন, গতকাল আমরা যে ঘটনা দেখলাম এবং রীতিমতো রেল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এই ঘটনা নতুন নয়। এর আগেও আমরা দেখেছি বর্ধমান স্টেশনে ঝুল বারান্দা ভেঙে এরকম বিপত্তির মুখে পড়েছেন যাত্রীরা। এখনো পর্যন্ত কি পদক্ষেপ এই ঘটনা এবং আজকের ঠিক কি ছবি? ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে? হ্যাঁ, একদম ভাস্বতী, তোমাকে বলে রাখি গতকালকে যে দুর্ঘটনা ঘটেছিল বর্ধমান স্টেশনে, তারপরের থেকেই কিন্তু তৎপর দেখেছি রেল কর্তৃপক্ষের এবং রেল যে প্রশাসন আছে রেল আরপিএফের, তাদের তৎপরতা দেখেছিলাম। কিন্তু আজকে সকালবেলাকার যে ছবিটা দেখা যাচ্ছে, যে রেল চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। বর্ধমানে 8টি প্ল্যাটফর্ম রয়েছে, সেই 8টি প্ল্যাটফর্মের মধ্যে প্রথম দিকে 3টি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল, পরে 2টো প্ল্যাটফর্ম খুলে দিলেও 2 নম্বর প্ল্যাটফর্ম পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। কিন্তু দেখা গেল আজকে রাত্রির 12টার পর থেকে পুরো ট্রেন চলাচল স্বাভাবিক ছন্দে ফিরেছে বর্ধমান স্টেশন বলা যেতেই পারে। কিন্তু একটা উদ্বেগের বিষয় থেকেই গেল, যেটা হচ্ছে যে জলের ট্যাঙ্কটি ছিল, সেই ট্যাঙ্কটি যে খুঁটির ওপর ছিল সেই খুঁটিগুলো কিন্তু বাদ দেওয়া হয়নি বা কাটা হয়নি, যার ফলে ওপরের অংশ নামিয়ে নেওয়া হলেও সেই খুঁটিগুলো কিন্তু হাওয়াতে নড়ছে। তার ফলেই একটা উদ্বেগের কারণ রয়েছে। যদি হাওয়াতে নড়ে, যাত্রীদের স্বাভাবিকভাবেই মনে একটা আতঙ্ক সৃষ্টি হবে গতকালকের ঘটনার পর। পাশাপাশি যে শেডটি ছিল সেই শেডটি পুরো খুলে ফেলা হয়েছে, কিন্তু শেডের যে স্ট্রাকচার সেটা কিন্তু রয়ে গেছে। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয়, এই যে 133 বছরের পুরনো জলের যে ট্যাঙ্ক, এই জলের ট্যাঙ্কটি মেরামতের অভাবে কালকের এই দুর্ঘটনা। সেই দুর্ঘটনা এই যে জলের ট্যাঙ্কটি, এই জলের ট্যাঙ্কটিতে প্রায় 53,000 গ্যালন জল থাকতো এবং গতকালকে যখন দুর্ঘটনা ঘটেছিল সেই মুহূর্তে জলের ট্যাঙ্কে 25,000 গ্যালন জল ছিল। এবং এই জল গোটা বর্ধমান স্টেশনে সরবরাহ করা হতো, পানীয় জল থেকে আরম্ভ করে অন্যান্য ব্যবহার কার্যে যে সমস্ত বগিগুলোতে রাতের গাড়ি রয়েছে, জল শেষ হলে সেই জল দেওয়া হতো। এখন সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা, কারণ তুমি জানো এই পানীয় জলের ট্যাঙ্কটা যখন গতকাল ভেঙে গেছে, তারপরে জলের একটা হাহাকার দেখা দিয়েছে। কিন্তু সেই জলের হাহাকার দেখা দিলেও এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষ কোনো জলের ব্যবস্থা করেনি খাওয়ার যাত্রী সাধারণের জন্য। ঠিক তেমনি যে সমস্ত মেল এক্সপ্রেস ট্রেনগুলো আছে তাদের বগিতে জল শেষ হয়ে গেলে বা পরিষ্কার করতে গেলে যে জলের প্রয়োজন হবে সেই জলটাও নেই। তাহলে বলা যেতেই পারে যে রেল কর্তৃপক্ষের গাফিলতির কথা কিন্তু আরও একবার নজরে এলো, যে পানীয় জলের সমস্যা, পানীয় জলের বিভ্রাট। কিন্তু যেটা জানা যাচ্ছে যে রেল কর্তৃপক্ষ থেকে সাধারণ মানুষ তারা কিন্তু বাইরে থেকে জল কিনে নিয়ে আসছেন। ভাস্বতী,
একেবারেই চন্দন, ইতিমধ্যে এই ঘটনার জন্য তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি ঠিক কি পদক্ষেপ নেয় নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। এবং আমরা দেখলাম যে বিষয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। প্রশ্ন উঠছে এই দায় কে নেবে, কারণ যে বিষয়গুলো এখনো পর্যন্ত সামনে আসছে, রেল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ সামনে আসছে, পাশাপাশি স্বাধীনতার ৭৫ বছর আজাদি কা অমৃত মহোৎসব, একাধিক প্রকল্পের মধ্যে বর্ধমান স্টেশন রয়েছে, কিন্তু তারপরেও কেন এ ধরনের ছবি বাংলাকে দেখতে হবে, এ নিয়ে কিন্তু প্রশ্ন ওঠা শুরু হয়েছে। তবে গতকালের পর আজকে কিন্তু ট্রেন চলাচল যথেষ্টই স্বাভাবিক হয়েছে, প্ল্যাটফর্মগুলিতে ট্রেন চলাচল করছে। তবে যেমনটা প্রতিনিধি আমাদের জানাচ্ছিলেন যে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী যারা আসছেন, জলের, পানীয় জলের সমস্যায় পড়ছেন তারা, এবং শতাব্দী প্রাচীন এই ট্যাঙ্কের কোনো রকম কোনো রক্ষণাবেক্ষণ হচ্ছিল কিনা এবং সেটা রেলের উচ্চস্তরে তার কোনো রিপোর্ট যাচ্ছিল কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বর্ধমান স্টেশনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজ থেকে কিন্তু স্বাভাবিক ছন্দেই বর্ধমান স্টেশন ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মগুলি থেকে কিন্তু ইতিমধ্যেই ট্রেন চলাচল করছে। তবে নিত্যযাত্রীরা তারা যথেষ্টই পানীয় জলের জন্য সমস্যার মুখে পড়ছেন। সবকটি লাইন দিয়েই ট্রেন চলছে। এই মুহূর্তে বর্ধমান স্টেশনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। বর্ধমান স্টেশনে স্বাভাবিক ছন্দেই রেল চলাচল। বুধবার জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের এবং তারপরে একাধিক প্রশ্ন সামনে আসছে, কেন এই শতাব্দী প্রাচীন এই ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণ হয়নি। আজ নজরের আরো খবরের আপডেট নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। শান্তিনিকেতন সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস। রেলপথে একদিনের শান্তিনিকেতন সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেখানে একটি সংস্কৃতি উৎসবে যোগ দেবেন রাজ্যপাল। রেলপথেই রাজ্যপাল শান্তিনিকেতনে সিভি আনন্দ বোস, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রেলপথে শান্তিনিকেতনে রাজ্যপাল। মনা বীরবংশী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মনা, আজ রাজ্যপালের কি কি কর্মসূচি রয়েছে, কোন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি? দেখো, যেটা জানা যাচ্ছে, শান্তিনিকেতনের ইজেডসিসি অর্থাৎ ইস্টার্ন জোনাল কালচারাল যে সেন্টার শান্তিনিকেতনে, সেখানেই তাদের একটি অনুষ্ঠান রয়েছে, যেটা আমরা জানতে পাচ্ছি যে পূর্বাঞ্চলীয় লোক সংস্কৃতির মহোৎসব। সেই উৎসবেরই আনুষ্ঠানিকভাবে এদিন উদ্বোধন রয়েছে দুপুর ৩টে নাগাদ। সেই অনুষ্ঠানেই যোগ দিতে বিশ্বভারতীর প্রধান তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু ইতিমধ্যেই শান্তিনিকেতনে এসে পৌঁছে গেছেন। দেখো, আমরা যেটা জানতে পারছি যে এদিন সকালেই যে ছবি দেখলাম, বিশেষ করে বন্দে ভারত যে এক্সপ্রেস, সেই ট্রেনেই তিনি বোলপুর যে রেল স্টেশন সেখানে নামেন এবং সেখান থেকে সড়ক পথে সরাসরি তিনি চলে যান শান্তিনিকেতনে। এবং শান্তিনিকেতনে তুমি জানো যে বিশ্বভারতীর রথীন্দ্র অতিথি গেস্ট হাউস, সেখানে তিনি রয়েছেন। এদিন তাঁর যা শিডিউল সেটি হচ্ছে যে দুপুর ৩টের সময় অবশ্যই ইজেডসিসি শান্তিনিকেতনে তার একটি কর্মসূচি তো রয়েছেই, পাশাপাশি তিনি পাঠভবনের যে কচিকাচারা রয়েছে, পড়ুয়ারা রয়েছে, তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেন, কথা বলতে পারেন। এবং তুমি জানো যে প্রোগ্রামটা মূলত জন্য তিনি একদিনের সফরে শান্তিনিকেতনে এসেছেন, সেটি হচ্ছে যে এই যে লোক সংস্কৃতির যে প্রোগ্রাম মহোৎসব, সেটি যেখানে ভারত সরকারের যে কেন্দ্রীয় যে সংস্কৃতি মন্ত্রকের যে ভারতবর্ষের যে সমস্ত অঙ্গরাজ্যগুলি রয়েছে, সেই অঙ্গরাজ্যগুলির যে নিজস্ব ঘরানা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্য, সেইগুলো যেগুলো হারিয়ে যেতে বসেছে, সেই বিষয়গুলোর উপরে জোর দিয়েই কিন্তু মূলত আজকের এই অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানেই মূলত পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনি কিন্তু যোগদান করবেন। একদমই ধন্যবাদ জানাবো। মনা বীরবংশী ছিলেন ফোন লাইনে। বসিরহাটের দিকে নজর রাখবো, কারণ গতকাল আমরা দেখেছিলাম বসিরহাটে চিমনি ভেঙে কাজ চলাকালীন রীতিমতো ৩ জন শ্রমিকের মৃত্যু হয়। ইটভাটায় চিমনির কাজ চলছিল, চিমনিতে ফায়ারিং এর কাজ চলছিল, আর সেই সময় চিমনি ভেঙে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যেই কিন্তু তাদেরকে চিকিৎসা চলছে এবং চিমনিতে আটকে কেউ পড়েছেন কিনা সেখানে সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। সঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, সঞ্জিতের কাছে আসবো। সঞ্জিত, আজকের কি আপডেট রয়েছে? পাশাপাশি এই ইটভাটায় কাজ চলাকালীন চিমনি ভেঙে যারা আটকে রয়েছেন, কেউ কি আটকে রয়েছেন, তার কি কিছু খোঁজ পাওয়া গিয়েছে?
মালিক মারা গেছে, অর্থাৎ মোট 4 জনের মৃত্যু হয়েছে। কিন্তু এই ভাটার চিমনিতে মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, বিশেষ করে উত্তর 24 পরগনার বসিরহাট 1 নম্বর ব্লকের যে শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েত আর যে দলতিদা একাধিক প্রশ্নচিহ্ন উঠে গেছে যে বারবার কেন এই দুর্ঘটনা, কেন এই বিস্ফোরণ, কেন চিমনি ভেঙে পড়লো। এইটা কিন্তু দক্ষ শ্রমিকরা যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন অর্থাৎ এই ভাটাই কিন্তু বন্ধ ছিল এবং 1 বছর কোনো ফায়ারিং হয়নি, যার কারণে গতকালকে অর্থাৎ ভাতার সিজন তুমি জানো ইতিমধ্যে শুরু হয়েছে। ফায়ারিংয়ে যখন আগুন লাগাতে যায় সেই আগুন অর্থাৎ চিমনির তলা যে মিথেন গ্যাস, সেই গ্যাসটা কিন্তু ভরেছিল। আগুন লাগাতেই কিন্তু সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গে 120 ফিটের যে চিমনি সেটা ভেঙে পড়ে এবং নিজে অজস্র দক্ষ শ্রমিক ছিল, অন্যান্য ভাটার মালিকরাও ছিল, জখম হয়েছে। মৃত্যুর সংখ্যা তো ইতিমধ্যে 4 জন হয়েছে, আক্রান্ত সংখ্যা রয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি যেমন নজর রেখেছে প্রশাসন, ইতিমধ্যে জেলা প্রশাসন, পাশাপাশি অন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে স্বয়ং জেলা পুলিশ সুপার এসেছিলেন এবং এছাড়া যারা রেস্কিউ টিম তারা কিন্তু সারা রাত্রি ধরে কাজ চলেছে। এই ভাটার অর্থাৎ চিমনির তলায় যে ধ্বংসস্তূপ ছিল সেই ধ্বংসস্তূপ টাকা যাতে কোনো কেউ আছে কি না সেটাও কিন্তু তারা সারা রাত কাজ করেছে। আমি এখানে একজনের ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো যারা দীর্ঘদিন ভাটা চালিয়ে আসছে। এই ঘটনা আপনাদের চোখে কি দেখছেন, আপনারা কি ভাবছেন? এটা এই সর্বপ্রথম এই ঘটনা দেখছি, আজকে আমাদের 30 বছরের রেকর্ডে এই ধরনের ঘটনা ঘটেনি। আর এই কি মনে হয় এই ভাটা ভেঙে ফেলা বা কি মনে হয়? কি করে বলবো বলুন তো দেখি, আমাদের লাইফে আমরা এই ঘটনাটা দেখিনি, তা আমরা কিভাবে বলবো? আর বিশেষ করে অন্যান্য ভাটা রক্ষণাবেক্ষণে আপনারা দায়িত্ব নেবেন? হ্যাঁ, 100বার তো। আমাদের আগামী দিনে আরো সচেতনভাবে আমরা সেইভাবে দেখবো। তার কারণ হচ্ছে এই ঘটনা সমস্ত ভাটা তো ফায়ারিং হয়ে গেছে, মানে মুষ্টিকের কটা ভাটা বাকি ছিল, তার মধ্যে এই ভাটাও বাকি ছিল। তো আমরা আগামী দিন যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমরা অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। আর বিশেষ করে এই যে 4টি মানুষ মারা গেল, প্রাণ চলে গেল, একদম তাতে একটা তো গাফিলতির প্রশ্ন উঠে যায় ভাটার শিল্প। তা আপনার কি মনে হয়? দেখুন, গাফিলতি বলতে কোনো ভাটা মালিক চায় না যে তার ভাটায় কোনো শ্রমিক কেউ মারা যাক। তো গাফিলতি কিছু করেনি, সবাই যেভাবে ভাটা ফায়ারিং করে সেইভাবে এ ভাটাও সেইভাবে ফায়ারিং করেছিল। ভাষ্যতে তুমি শুনলে একেবারে সরাসরি আমাদের পাশেই ছিল ভাটা মালিকের, এখানকার তার একাধিক ভাটা রয়েছে, তিনি বললেন যেভাবে গাফিলতি। কিন্তু প্রশ্ন একটা উঠছে, একটা চিমনি ভেঙে গেল, 4টি প্রাণ চলে গেল, কিন্তু কেন এই দুর্ঘটনা, কেন এই বিস্ফোরণ? তাহলে কি কোনো রক্ষণাবেক্ষণের অভাব ছিল বা ফায়ারিং করার আগেই কি এই ভাটাকে আগে পরীক্ষা নিরীক্ষা করা ছিল দক্ষ শ্রমিকদের দিয়ে, তাদের সেই জায়গাগুলোকে শুদ্ধ নিয়ে তারপরে কি ফায়ারিং করার কথা করলে ভালো হতো? সবটাই কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠে গেল ইতিমধ্যে এই ঘটনায়। যেমন এই গ্রামের শোকের নজর থাকবে। ধন্যবাদ তোমায়। সরাসরি বসিরহাট থেকে ছিলেন প্রতিনিধি সঞ্জিত। এবং গতকাল বসিরহাটের যে ঘটনা আমরা দেখেছি এবং এখনো পর্যন্ত 3 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত বহু, তাদের চিকিৎসা চলছে। তবে একটা গাফিলতির প্রশ্ন তো ইতিমধ্যেই ওঠা শুরু হয়ে গিয়েছে। আর অন্যান্য খবরের আপডেট নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আগামী 24শে ডিসেম্বর লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আসর বসতে চলেছে ব্রিগেডে। অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের তরফে এই আয়োজন, আর তা নিয়ে কিন্তু রাজ্য বিজেপির মধ্যে উন্মাদনা তুঙ্গে এবং ঐতিহাসিক এই সবার জন্য এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের জন্য প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বিজেপির তরফে, যেরকম উন্মাদনা তুঙ্গে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে আমন্ত্রণ পেয়েছেন এই অনুষ্ঠানের, তবে তিনি উপস্থিত থাকবেন কিনা, আসবেন কিনা সে বিষয়ে যেমন প্রশ্ন রয়েছে। তবে বিজেপির নেতৃত্বরা তাদের মধ্যে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আগামী 24শে ডিসেম্বরের অপেক্ষা করছেন সকলেই। ব্রিগেডে মহাসমাবেশ রয়েছে, অর্থাৎ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের সমাবেশ। এর আগে কিন্তু বিজেপির আগে তৃণমূলের তরফেও এই ধরনের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দেবাশিস, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এর আগে আমরা দেখেছি তৃণমূলের তরফেও এই আয়োজন সারা হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলতি মাসের 24 তারিখ। কি ছবি এই মুহূর্তে, সেখানে কি প্রস্তুতি, একেবারে বিজেপির নেতৃত্বদের মধ্যে কতটা উন্মাদনা? এবং কারা বেশি হিন্দু সেটা কিন্তু এখন দরজার বিষয় এসে দাঁড়িয়েছে। যদিও এই যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ব্রিগেডের মাঠে 24 তারিখে অখিল ভারতীয় সাংস্কৃতিক সংঘ
তাদের এবং তার কয়েকটি হিন্দু সংগঠন তাদের যৌথ উদ্যোগে এইখানে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান করা হবে। গীতা একটা ধর্মগ্রন্থ বলা যেতেই পারে, কিন্তু সেই গ্রন্থের মধ্যে কোনো সংকীর্ণতা নেই, তার মধ্যে সমস্ত ধর্মের মানুষের কিন্তু কথা রয়েছে, বাস্তবটা উঠে আসছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে গীতাপাঠ করা হবে, ইতিমধ্যেই চণ্ডীপাঠ, গীতাপাঠের আগে চণ্ডীপাঠ হবে। আমরা দেখেছি হুগলির মাহেশে ইতিমধ্যে বেশ কিছু যারা গণ্যমান্য ব্যক্তি তাদের উপস্থিতিতে সেখানে গীতাপাঠ হয়ে গিয়েছে। অর্থাৎ রাজ্যের রাজনীতি এখন গীতাপাঠ এবং এক চণ্ডীপাঠকে সামনে রেখে 2024 লোকসভা নির্বাচনকে বিশেষজ্ঞরা মনে করছেন যে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। কারণ আমরা দেখেছি, এই কারণেই বলা হচ্ছে যে বিজেপি সরাসরি বিজেপি কোনো রকমভাবে প্রকাশ্যে না থাকলেও যেহেতু দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবে, স্বাভাবিকভাবেই বিজেপি কর্মী সমর্থকরা ব্রিগেডের মাসে আসবে এবং তার মধ্যে ইতিমধ্যেই প্রস্তুতি তারা নিয়েছে। যদিও বিজেপির দলীয় পতাকা থাকবে না, কিন্তু বলা হচ্ছে পিছন থেকে বিজেপির ইন্ধন। তার কারণটাই হচ্ছে যে আমরা শুনেছিলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখ থেকে এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে আসার জন্য আহ্বান জানানো। পাশাপাশি আমরা দেখেছি যে বিজেপির ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি গিয়ে প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছেন এই গীতা পাঠে আসার জন্যে। প্রধানমন্ত্রী 24 তারিখে আসবেন কি আসবেন না বিষয়টা সেটা পরের বিষয়, তারা বিজেপি ঠিক করবে এবং তার প্রধানমন্ত্রীর দপ্তর ঠিক করবেন তিনি আসবেন কিনা। কিন্তু এখনো পর্যন্ত যা খবর আছে তিনি আসছেন। কিন্তু তখনই সেই সময়টায় যখন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে, যখন দেখা যাচ্ছে যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদরা যখন লোকসভায় সরব হচ্ছে রাজ্যের প্রতি বঞ্চনা নিয়ে, রাজ্যের বিধায়করা যখন সরব হচ্ছেন, একদিকে যেমন তারা ধর্নায় বসছেন, পাশাপাশি দিল্লির যন্ত্র মন্ত্রে তারা গিয়ে সরব হচ্ছেন যে রাজ্যের প্রতি বঞ্চনা, রাজ্যের একাধিক প্রকল্পের অর্থ কমিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া, কেন্দ্রীয় প্রকল্পগুলো যাতে রাজ্যের রীতিমতো তারা ক্ষতি হচ্ছে, রাজ্য বঞ্চিত হচ্ছে, রাজ্যের প্রতি বঞ্চনা করছে, এমনটা অভিযোগ তুলে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষ গত নির্বাচনে বিজেপিকে নিয়ে এসেছিল বিরোধী দল করে, এবং তাদেরও কিন্তু একটা নৈতিক দায়িত্ব রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলার উন্নয়নে তাদেরও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক বিশেষজ্ঞরাই বলছে যে তারা কিন্তু কোনো সময় বলছে না এই বাংলার যে বঞ্চনা করছে, বাংলাকে যে অর্থ দিচ্ছে না, বাংলার যে প্রকল্প বন্ধ করে দেওয়া হচ্ছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, তা নিয়ে তো একবারও বিজেপির যারা নেতৃত্ব আছে, যারা প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে অন্য গীতা পাঠের জন্য আয়োজন করার জন্য, তারা তো বলছেন না যে রাজ্যের কেন অর্থ দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে বলছেন না। অর্থাৎ এইটাকে কেন্দ্র করেই কিন্তু একটা জায়গা পরিস্থিতি হচ্ছে, এবং যেটা বিশেষজ্ঞরা বলছেন যে সামনে 2024 লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কিন্তু এই গীতা পাঠ কর্মসূচির আয়োজন, এবং ঠিক এর আগেও এইভাবেই আগামী বছর লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনে ভোট বৈতরণী পার করতেই বিজেপি এই সভাকে কিন্তু হাতিয়ার করতে চাইছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আরো খবর নিয়ে ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।